হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। আজকে আমরা পড়তে চলেছি যে দশম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান চ্যাপ্টার আছে, ভৌতবিজ্ঞান চ্যাপ্টার থেকে একবর্ণী বহুবর্ণী আলোর ধারণা, আকাশকে কেন নীল দেখায়, তারপর বিভিন্ন টাইপের যে কোশ্চেন আছে এগুলো, লাল জবা ফুলকে লাল দেখায় কেন, তোমার তোমার লাল গাছের পাতাকে সবুজ দেখায় কেন, এই কোশ্চেনগুলো এক নিমিষেই কোনো মুখস্থ করার কোনো ব্যাপার নেই। তোমার খালি শুনবে, তাতেই তোমরা লিখতে পারবে, কোনো টেনশনের কোনো কথা নেই। তোমরা ভালো করে বোঝো। আগে আমি দেখো বলতেছি একবর্ণী আলো কি। একবর্ণী আলো মানে হলো যে আলো শুধু একটা বর্ণ দিয়ে গঠিত, তাকে বলা হয় একবর্ণী আলো। যেমন লাল আলো, সবুজ আলো, হলুদ আলো, কমলা, মানে এগুলো হলো একবর্ণী আলো। আর বহুবর্ণী আলো কোনগুলো? বহুবর্ণী আলো হলো যে আলো 7টি বর্ণের সমষ্টি, তাকে বলা হয় বহুবর্ণী আলো। বহুবর্ণী আলোর ক্ষেত্রে কি হবে? বেনি আসো কলা, এই যে বেনি আসো কলার যে 7টা কালার আছে, তার মানে এই 7টা আলো দিয়ে যে আলোটা গঠিত, সেটাকে বলা হয় বহুবর্ণী আলো। বহুবর্ণী আলোর উদাহরণ কি? সাদা আলো, যৌগিক আলো, সূর্যের আলো, মিশ্র আলো, এগুলো হলো বহুবর্ণী আলোর উদাহরণ। হ্যাঁ, তাহলে এবার তো মনে করে এমন একটা কোশ্চেন দিল যে একটা আলো, তোমাকে একটি আলো দেওয়া হলো, সেই আলোটা একবর্ণী না বহুবর্ণী, তুমি কিভাবে বুঝবে? তাহলে একটা আলো একবর্ণী না বহুবর্ণী সেটা বোঝানোর জন্য আমরা কি করব? সেই আলোটা একটা প্রিজমের ভিতর দিয়ে পাঠাবো। যদি দেখা যায় আমি একটা আলো পাঠাইলাম, সেই একটা আলোই বের হচ্ছে, তাহলে সেটা হলো একবর্ণী আলো। কিন্তু আমরা একটা আলো পাঠাইলাম প্রিজমের ভেতর দিয়ে, দেখা গেল সেই আলোটা ভেঙে গিয়ে কয়টা কালার সৃষ্টি করলো? 7টি কালার সৃষ্টি করলো, সেটা হলো বহুবর্ণী আলো। এবার আমি একটা কথা বলতেছি, যে কোশ্চেনগুলো আমি বললাম যে লাল জবা ফুলকে কেন লাল দেখায়, ভালো করে বোঝো। লাল জবা ফুলকে কেন লাল দেখায়? তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে যে কালারের বস্তু থাকবে সেই কালারের আলোকে শোষণ করতে পারে না, বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নেয়। মনে করো একটা লাল জবা ফুল আছে, সূর্যের আলো যখন এসে লাল জবা ফুলে পড়বে, তখন কি হবে? সেই লাল জবা ফুলটা লাল আলোটাকে শোষণ করতে পাবে না। ভালো করে বোঝো। মনে করো একটা ফুল আছে, লাল ফুল, লাল ফুলে এখানে মনে করো লাল ফুল, ভালো করে বোঝো। মনে করো লাল ফুলের ভিতর উপরে কি হলো? এইভাবে সূর্যের আলো যখন এসে পড়বে, লাল জবা ফুলে কি করবে? লাল ফুলটা কি করবে? লাল বর্ণ ছাড়া, লাল বর্ণ ছাড়া বাকি সব বর্ণকে শোষণ করবে, বাকি সব বর্ণকে তাহলে দেখো সূর্যের আলো যখন লাল ফুলে পড়বে, তখন লাল ফুল কি করবে? লাল বর্ণ ছাড়া বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নেবে। তাই একমাত্র লাল ফুল থেকে লাল আলোই চতুর্দিকে ছড়িয়ে যাবে। এই জন্য আমরা লাল জবা ফুলকে কি দেখবো? লাল দেখবো। হ্যাঁ, এটাই হলো ব্যাখ্যা। সেম ভাবে যদি দেয় যে গাছের সবুজ পাতাকে কেন সবুজ দেখায়, ভালো করে বোঝো। গাছের সবুজ পাতায় যখন সূর্যের আলো এসে পড়বে, গাছের সবুজ পাতা কি করবে? সবুজ বর্ণ ছাড়া বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নেবে। তাই একমাত্র সবুজ আলোটাই গাছের সবুজ পাতার দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এই জন্য গাছের সবুজ পাতাকে আমরা কি দেখবো? সবুজ দেখবো। কি বোঝা গেল? ব্যাখ্যাটা ভালো করে পড়বে। এবার তোমার এবার এই টাইপের কোশ্চেন গুলো দেয় যে একটা ঘরে মনে করো লাল আলো আছে, জিনিসটা ভালো করে বোঝো। একটা ঘরে লাল আলো আছে, ভালো করে বোঝো, ঘরে আছে লাল আলো। এখানে যদি আমি একটা হলুদ ফুল নিয়ে আসি, কেমন দেখাবে? ঘরে আছে লাল আলো, ভালো করে বোঝো। ঘরে আছে লাল আলো, নিয়ে আসলাম, মনে করো হলুদ ফুল, হলুদ ফুল, তাহলে কেমন দেখাবে? ভালো করে বোঝো। এই কোশ্চেনটা একটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে পৃথিবীর যা কোশ্চেনে এই টাইপের দেখ, সবগুলোর অ্যান্সার সেম হবে। যে এক ঘরে আছে লাল আলো, কিন্তু আমি নিয়ে আসলাম কোন ফুল? হলুদ ফুল, তাহলে কি দেখাবে? এটা কালো দেখাবে। কেন? কারণ দেখো একটা হলুদ ফুল আছে, একটা হলুদ ফুল আছে, হলুদ ফুলে যখন এখান থেকে এবার কোন আলো আসবে? লাল আলো আসবে, লাল আলো আসবে, লাল আলো আসবে। দেখো লাল আলো এসে যখন কোথায় হলুদ ফুলে পড়বে,
হলুদ ফুল কি করবে, লাল বর্ণের আলোটাকে শোষণ করে নেবে। তাহলে হলুদ ফুল থেকে কোনো আলোই আর আমাদের চোখে এসে পৌঁছবে না। কোনো হলুদ ফুল তোমার হলুদ ফুল কি করবে, লাল আলোটাকে শোষণ করায় কোনো আলো যখন আমাদের চোখে এসে পড়বে না, তখন সেই ফুলকে আমরা কি দেখবো, কালো দেখবো। হ্যাঁ, তাহলে এই টাইপের কোশ্চেন যদি অন্য কোশ্চেন দেয় যে একটা ঘরে সবুজ আলো আছে, নীল ফুল নিয়ে আসলাম, তাহলে কেমন দেখাবে, কালো দেখাবে। বা এবার যদি অন্যভাবে যদি বলে যে একটা ঘরে সাদা আলো আছে, সেখানে যদি লাল ফুল নিয়ে আসি বা হলুদ ফুল নিয়ে আসি, কেমন দেখাবে। একটা ঘরে সাদা আলো আছে, ভালো করে বোঝো, এইটা কিন্তু সাদা আলো যখন বলবে তখন যদি হলুদ ফুল নিয়ে আসি তাহলে হলুদেই দেখাবে। কেন, ঘরে আছে, এবার আমি লাল আলো না দিয়ে দিলাম সাদা আলো, ভালো করে বোঝো, নিয়ে আসলাম হলুদ ফুল, তাহলে কেমন দেখাবে। তাহলে এখানে কোন আলো আসবে, সাদা আলো, সাদা আলো আসবে, ফুলটা হলো হলুদ, ভালো করে বোঝো। সাদা আলো মানে কয়টা কালার, 7টা কালার থাকবে। বেনিয়াসো কালার যে 7টা কালার আছে, সেই 7টা কালারেই কি হবে, হলুদ ফুলের উপর পড়বে। হলুদ ফুলে যখন পড়বে, হলুদ ফুল কি করবে, শুধুমাত্র হলুদটাকে শোষণ করতে পারবে না, বাকি সব বর্ণের আলোগুলোকে কি করবে, শোষণ করে নিবে। তাই হলুদ ফুল থেকে হলুদ আলোটা কি হবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে। এই জন্য হলুদ ফুলকে আমরা তখন কি দেখবো, হলুদ। তাহলে অ্যান্সারটা ভালো করে বুঝে নাও, সূর্যের আলো বা সাদা আলো যখন যে কালারের বস্তুর উপর পড়বে সেই কালারটাই দেখাবে। কিন্তু যদি সাদা আলো বা সূর্যের আলো বা মিশ্র আলো বা যৌগিক আলো, যদি এই শব্দগুলো যদি না লেখা থাকে, কোনো কালারের নাম পার্টিকুলার দেওয়া থাকে, লাল আলো, নীল আলো, সবুজ আলো, সেখানে যদি অন্য কালারের বস্তুকে নিয়ে আসি, তাহলে তখন কিন্তু সেটাকে কি দেখাবে, সবসময় কালো দেখাবে। খুব ভালো করে মাথায় রাখবে। এবার তোমাদের একটা কোশ্চেন মনে করো এইরকম দিল যে একটা লাল কাচের চশমা দিয়ে আমি সূর্যকে দেখলে কেমন দেখবো। লাল কাচের চশমা, ভালো করে বোঝো, লাল কাচের চশমা দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে। আমি কোশ্চেনটা লিখতেছি, বোঝো। লাল কাচের চশমা দিয়ে দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে, ভালো করে বোঝো। লাল কাচের চশমা দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে। বা এখানে লাল কাচ না দিয়ে যদি বলে নীল কাচের চশমা দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে, বা হলুদ কাচের চশমা দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে, সবগুলোর অ্যান্সার হলো সেম। আমরা যখন লাল কাচের চশমা দিয়ে সূর্যকে দেখবো, ভালো করে বোঝো, লাল কাচের চশমা দিয়ে মনে করো আমি পড়ে আসছি লাল কাচের চশমা, এবার সূর্যের আলো যখন আমাদের চোখে এসে পড়বে, তখন কি করবে, লাল কাচটা কি করবে, এই লাল আলো বাদ দিয়ে বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নিবে। তাই একমাত্র সূর্যের যে লাল আলোটা আছে, সেই লাল আলোটাই আমাদের চোখে এসে পড়বে। এই কারণে কিন্তু তখন আমরা সূর্যকে কেমন দেখবো, লাল দেখবো। যদি সেম ভাবে নীল কাচের চশমা দিয়ে সূর্যকে দেখি, তাহলে কেমন দেখাবে, তাহলে এক্ষেত্রে কিন্তু নীল দেখাবে। হলুদ কাচের চশমা দিয়ে দেখলে হলুদ দেখাবে। কেন, কারণ নীল কাচের চশমা দিয়ে যখন আমরা সূর্যকে দেখবো, ভালো করে বোঝো, সূর্যের আলোর মধ্যে তো 7টা কালারই আছে, বা 7টা কালার যখন আমাদের নীল কাচের চশমায় পড়বে, তার নীল কাচটা কি করবে, নীল আলোটাকে বাদ দিয়ে বাকি সব বর্ণের আলোকে শোষণ করে নেবে। তাই একমাত্র নীল বর্ণের আলোটাই কি হবে, আমাদের চোখে এসে পড়বে। এই জন্য আমরা কিন্তু তোমার নীল কাচের চশমা দিয়ে যখন সূর্যকে দেখবো, তখন কেমন দেখাবে, নীলেই দেখাবে। খুব ভালো করে পড়বে। এই টাইপের যে কোশ্চেনে আসুক, অ্যান্সার গুলো কিন্তু সেম হবে। এবার মনে করো কোশ্চেনটা দিল একটু অন্যভাবে, যে একটা লাল কাজ আর নীল কাজ একসাথে মিশ্রিত অবস্থায় আছে, ভালো করে বোঝো। একটা হলো লাল কাজ, একটা হলো নীল কাজ দিয়ে যদি আমি সূর্যকে এইভাবে দেখি, তাহলে কেমন দেখাবে, ভালো করে বোঝো। মনে করো আমার ডান হাতটা হলো লাল কাজ আর বা হাতটা হলো নীল কাজ, আমি দুইটাকে এইভাবে রেখে সূর্যকে দেখতেছি, তাহলে কেমন দেখাবে। দুইটা যে কোনো বর্ণের কাজ যদি একসঙ্গে রেখে সূর্যকে দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু কালো দেখাবে। কেন কালো দেখাবে, মনে করো সূর্যের আলো যে আছে, এটা প্রথমে আমার মনে করো লাল, প্রথম হাতটা হলো লাল, ভালো করে বোঝো, এই হাতটা হলো লাল, লালে যখন এসে প্রথমে পড়বে, লাল কাজটা কি করবে, লাল আলোটাকে বাদ দিয়ে অন্যান্য সব বর্ণের আলোকে শোষণ করে নেবে। হ্যাঁ, এবার লাল আলোটা যখন এই পাশে নীল কাজটাতে আসবে, নীল কাজটাও কি করবে, ওই লাল আলোটাকে শোষণ করে নেবে। তাই কোনো আলোই আর আমাদের চোখে এসে পড়বে না। আর কোনো আলো যখন আমাদের চোখে এসে পড়বে না, তখন সেই বস্তুকে কি দেখবো,
কালো দেখবো। এই জন্য দুইটা যে কোনো কাছে চশমা দিয়ে যদি একসঙ্গে রেখে আমি যদি সূর্যকে দেখি তাহলে সবসময় কেমন দেখাবে? কালো দেখাবে। হ্যাঁ, এবার আমরা আসি মৌলিক বর্ণ। মৌলিক বর্ণটা কি? মৌলিক বর্ণ হলো লাল, সবুজ, নীল। ভালো করে বোঝো, লাল, সবুজ, নীল মৌলিক বর্ণ। ভালো করে বোঝো, মৌলিক বর্ণ কি? মৌলিক বর্ণ হলো লাল, সবুজ ও নীল। এই তিনটি বর্ণকে বলা হয় মৌলিক বর্ণ। কেন এই তিনটা বর্ণকে মৌলিক বর্ণ বলা হয়? কারণ এই লাল, সবুজ এবং নীল এই তিনটা বর্ণকে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে যে কোনো বর্ণ আমরা খুব সহজেই সৃষ্টি করতে পারি। এই জন্য লাল, সবুজ, নীল এই তিনটা বর্ণকে একসঙ্গে বলা হয় মৌলিক বর্ণ। তাহলে মৌলিক বর্ণ হলো লাল, সবুজ, নীল এই তিনটা বর্ণকে একসঙ্গে মিশিয়ে, মানে একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে আমরা কি করতে পারি? যে কোনো কালার সৃষ্টি করতে পারি। এই জন্য লাল, সবুজ, নীল এই তিনটা বর্ণকে বলা হয় মৌলিক বর্ণ। আর পরিপূরক বর্ণ কি? পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণ কি? পরিপূরক বর্ণ বলছে যখন, ভালো করে বোঝো, যখন দুটি বিভিন্ন বর্ণের কালার, যখন দুটি বিভিন্ন কালারের বর্ণ, ভালো করে বোঝো, মানে দুইটা আলাদা বর্ণ মিশিয়ে যদি আমরা সাদা বর্ণ সৃষ্টি করতে পারি, দুটি আলাদা বর্ণ, সে যে কোনো বর্ণ হতে পারে, দুটি আলাদা বর্ণ মিশিয়ে কি করব? দুটি আলাদা বর্ণ মিশিয়ে কোন বর্ণ সৃষ্টি করব? সাদা বর্ণ সৃষ্টি করাকে করাকে যদি দুটি আলাদা, ভালো করে বোঝো, দুটি আলাদা আলাদা বর্ণ, দুটি আলাদা বর্ণ মিশিয়ে সাদা বর্ণ সৃষ্টি করতে হবে। তাহলে সেই আলাদা বর্ণ দুটাকে বলা হয় পরিপূরক বর্ণ। তাহলে পরিপূরক বর্ণ হলো যখন দুটো আমি আলাদা বর্ণের কালার, সে যে কোনো কালারের বর্ণ হতে পারে, আমরা যদি একটা নির্দিষ্ট অনুপাতে মেশাই, সেখান থেকে কোন বর্ণ সৃষ্টি হবে? সাদা বর্ণ সৃষ্টি হবে। তাহলে এই বর্ণ দুটাকে তখন বলবো আমরা কি? পরিপূরক বর্ণ। তাহলে পরিপূরক বর্ণ হলো এমন দুটো বর্ণ, যে বর্ণ দুটাকে একটা নির্দিষ্ট অনুপাতে মেশালে কোন বর্ণ সৃষ্টি হবে? সাদা বর্ণ। তাহলে এই বর্ণ দুইটাকে কিন্তু আমরা কি বর্ণ বলবো? পরিপূরক বর্ণ। এবার পরিপূরক বর্ণের উদাহরণ কি? পরিপূরক বর্ণের উদাহরণ হলো হলুদ এবং নীল এই দুইটা বর্ণকে মেশালে, বোঝো, হলুদ ও নীল, নীল থেকে কোন বর্ণ সৃষ্টি হবে? সাদা বর্ণ সৃষ্টি হবে। হলুদ এবং নীল এই দুইটা বর্ণকে একটা নির্দিষ্ট অনুপাতে মেশালে কোন বর্ণ সৃষ্টি হবে? সাদা বর্ণ। এই জন্য হলুদ এবং নীল এই বর্ণ দুইটাকে বলা হয় পরস্পর পরিপূরক বর্ণ। হ্যাঁ, এবার এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে আমরা সাদা জামা কাপড় ধোয়ার পর কেন নীল দেই? ভালো করে লক্ষ্য করো, আমরা সাধারণত জামা কাপড় যখন ময়লা হয়ে যায় তখন আমরা কি করি? সার্ফ বা ডিটারজেন্ট এই সকল পদার্থ, এই সকল ক্ষার জাতীয় পদার্থ দিয়ে জামা কাপড় পরিষ্কার করি। কিন্তু এগুলো হলো ক্ষার জাতীয় পদার্থ হওয়ায় কি হয়? জামা কাপড়ের বর্ণটা আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হতে থাকে। এবং সেটা সাদা জামা কাপড়ে খুব স্পষ্ট করে বোঝা যায়। সাদা জামা কাপড় দীর্ঘদিন ধরে যখন আমরা সার্ফ সাবান দিয়ে ধুতে থাকি, তখন সেই জামা কাপড়ের উপর ধীরে ধীরে একটা হলুদ ভাব চলে আসে। হলুদ ভাবটাকে দূর করার জন্য আমরা কি করব? সামান্য পরিমাণে ওর মধ্যে কি দেব? নীল মেশাবো। তাহলে জামার বর্ণ কি ছিল? জামার বর্ণ হলুদ। ভালো করে বোঝো, কারণ কি? এই যে সার্ফ বা সাবান দিয়ে ধোয়ার পর সাদা জামা কাপড়টা ধীরে ধীরে কি হয়? আস্তে আস্তে হলুদ ভাব চলে আসে। এই হলুদটাকে দূর করার জন্য আমরা কি মেশাবো? নীল। হলুদটাকে দূর করার জন্য যদি আমরা নীল মেশাই তাহলে কি হবে? এই যে আমরা তো একটু আগেই পড়ছি হলুদ আর নীল মিলে কোন বর্ণ সৃষ্টি হয়? সাদা। তাহলে এই যে জামা কাপড় ধোয়ার পর কি হচ্ছে? হলুদ ভাব চলে আসতেছে, তাই আমরা যদি নীল মেশাই তাহলে এখান থেকে কোন বর্ণ সৃষ্টি হবে? সাদা বর্ণ সৃষ্টি হবে। তখন কিন্তু সাদা জামা কাপড়কে আরো উজ্জ্বল ধবধবে সাদা দেখাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন বাড়িতে যখন সাদা জামা কাপড়ে নীল মেশাই, তখন তো আমরা মানে কতটুকু অ্যাকচুয়ালি মেশানো দরকার সেটা তো আমরা হিসেব করে মিশাই না, আন্দাজে একটু মিশাই। তাহলে সেক্ষেত্রে দেখা যায় নীলের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি পড়ে যায়। এই কারণে কিন্তু তখন সাদা জামা কাপড় মানে সাদা না হয়ে আরো কি হয়ে যায়?
নীল কালার চলে আসে। নীলটা যেহেতু বেশি মেশানো হয়, আমাদের অতটা মেশানোর দরকার ছিল না, কিন্তু আমরা যেহেতু বেশি পরিমাণে মেশে ফেলছি, এই কারণে কিন্তু তখন নীল জামা কাপড়টা কি হয়ে যাবে না, সাদা জামা কাপড়টা একটু নীল ভাব চলে আসে। এই জন্য আমাদের কিন্তু খুব বেশি পরিমাণে নীল মেশানো যাবে না। হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে যে কোনো কোশ্চেন খুবই পরীক্ষা আসে। বিশেষ করে আমি এখান থেকে বলতেছি কোন কোশ্চেনটা বেশি আসে, যে সাদা লাল জবা ফুলকে লাল দেখায় কেন, এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়। তারপর গাছের সবুজ পাতাকে কেন সবুজ দেখায়, এগুলো ভালো করে পড়বে। বা তোমাদেরকে দিতে পারে যে পরিপূরক বর্ণ কি, মৌলিক বর্ণ কি, এগুলো সম্পর্কে একটু পড়বে। বা অনেক সময় তোমাদেরকে দিতে পারে যে একটি লাল কাচের চশমা দিয়ে সূর্যকে দেখলে কেমন দেখাবে, এই টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। কিন্তু এখান থেকে মেইনলি তোমরা ওই কোশ্চেনটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে, লাল জবা ফুলকে লাল দেখায় কেন, বা তোমাদেরকে গাছের সবুজ পাতাকে সবুজ দেখায় কেন, এই দুইটা কিন্তু খুব ভালো করে পড়বে। থ্যাংক ইউ সবাইকে। আজ এই পর্যন্তই থাকলো। নেক্সটে আমি পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ধন্যবাদ।